এই 1700 কিলোমিটারে আমি 3 থেকে 4টা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ছি। আমি একটা কাজ করি, আমি আপনাদের একটা ব্রেকিং এর একটু নমুনা দেখাই। এই বাইকটা থেকে একটা শব্দ হইতে থাকে, অনেকে এটারে ঠেলা গাড়ি বলে, অনেকে এটার অটো রিক্সা বলে। এখন বলি যে এই বাইকটা থেকে আমি মাইলেজ কত পাইছি। আমি এটা থেকে সিটির ভিতরে মাইলেজ পাইছি 1 লিটারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। 2022 গেল, 2023 গেল, 2024ও গেল, কিন্তু এই বাইকটা কিন্তু যেমন তেমনই রয়ে গেল। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আমার পিছে আছে FZS ভার্সন 2। আমি এই বাইকটা 1700 কিলোমিটারের বেশি চালাই ফেলছি, আর এই 1700 কিলোমিটার চালানোর পরে এই বাইকটার যে আউটপুট, কাইন্ড অফ এই ভিডিওটা প্রোস এন্ড কনস, যা ভাল লাগছে তাই বলবো, যা খারাপ লাগছে এক্স্যাক্টলি একদম তাই বলবো। তো চলেন বাইক চালাতে চালাতে যা কথা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। ওকে এভরিওয়ান, সো লেটস টক অ্যাবাউট দ্য ইঞ্জিন ফার্স্ট। আমি যদি এটার ইঞ্জিনের কথা বলি, ভাই এটার ইঞ্জিনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে একটা স্মুথনেস আছে। আপনি যদি থ্রোটলটা দেন, এর সাথে যে ইঞ্জিনের রেসপন্সটা একদম স্মুথ একটা রেসপন্স, মানে এক কথায় বলতে গেলে ইঞ্জিনের সাথে আমার থ্রোটলের যে কানেকশনটা এটা খুব স্মুথ। সো এই গেল একটা ব্যাপার। আমি প্রথম অবস্থায় কিন্তু এর যে ভালো দিকগুলো, মানে আমার কাছে এই বাইকটা 1700 কিলোমিটারের পরে যেই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে, মানে আমি চালানোর পর যেটা মজা পাইতেছি যে জিনিসগুলোতে, সেই জিনিসটা আমি আপনাদেরকে ফার্স্টে বলতাছি। আচ্ছা, সেকেন্ড যদি বলি, এইটার ব্রেকিং খুবই মারাত্মক, জোস এক কথায়, ঠিক আছে। আমি প্রায় 2 মাসের উপরে এই বাইকটা চালাইতেছি, বা 1700 কিলোমিটার চালাইছি। এই 1700 কিলোমিটারে আমি 3 থেকে 4টা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ছি। অটোর কারণে এই সিচুয়েশন গুলোতে পড়ছি, ঠিক আছে। আর ওই সিচুয়েশনে আমি যেই ব্রেকিং পাইছি, ভাই ব্রেক করার সাথে সাথে জায়গায়, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি আপনাদের একটা ব্রেকিং এর একটু নমুনা দেখাই। সো আমি 60 থেকে একটা ব্রেকিং করি, মানে 60 আপ, সেখান থেকে একটা ব্রেকিং করার চেষ্টা করি, আপনারা একটু বুঝবেন। সো লেটস সি। ঠিক আছে, এই ছিল ব্যাপার। দেখছেন, আমি কিন্তু ব্রেক করলাম, মানে আপনি যদি ব্রেকটা ঠিক মতো করতে জানেন, মানে আপনার যেই ব্রেকিং এর যে একটা সিস্টেম, এই প্রপার সিস্টেম যদি আপনি জানেন, আপনি কিন্তু সেই লেভেলে ব্রেক করতে পারবেন। এটা দেওয়া আমি আরেকটা ব্রেকিং করে দেখাই আপনাদের। এবার 50তে একটা ব্রেকিং দিয়ে দেখাই। আমি এখানে এই হঠাৎ ব্রেকিং করলে না জানি আবার এই অটোটা পার করি, আমি ওটা পার করে তারপরে হইতাছে আমি ব্রেকিংটা দেওয়ার চেষ্টা করি। ওকে, 50। ওকে, অ্যানাদার গুড সাইড অফ FZS ভার্সন 2 যদি বলি আমি, সেটা হইতেছে এর কন্ট্রোলিং এন্ড কর্নারিং। এটার সিটিং পজিশনটা অনেক ভালো, যে কারণে আপনি যখন বসবেন আপনার একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয়ে যাবে এই বাইকটার মধ্যে। আর এই বাইকের কন্ট্রোলিং এমন তো খুব স্মুথ, মানে কন্ট্রোলিং এ আপনি বেশ ভালো মজা পাবেন। আর কন্ট্রোলিং এ কারা অ্যাকচুয়ালি মজা পাবে, একটু কম পাবে, সেটা আমি বলতেছি। তার আগে বলি কর্নারিং এই বাইকে খুব জোস পাই আমি। কেন? এর সামনের টায়ারটা হইতেছে 100/80 সেকশনের টায়ার, আর পিছনের যে টায়ার সেটা হইতেছে 140/60 সেকশনের একটা টায়ার। এই বাইকে আমি 3 জন নিয়ে কর্নারিং করছি, তারপরেও আমার কনফিডেন্স ল্যাক হয় নাই। সো ওইটা কিন্তু এক্সেপশনাল, যে আপনার মনে করেন যে রাস্তা যদি খারাপ হয়, তাহলে কিন্তু কর্নারিং এ আবার আপনি কমফোর্টেবল হইতে পারবেন না, বা ওই কর্নারিং করার সাহসটা পাবেন না। বাট স্মুথ রাস্তা, যেমন এই রাস্তা দেখেন, স্মুথ, এই রাস্তাগুলোর মধ্যে আপনি কিন্তু খুব জোস কর্নারিং করতে পারবেন। আর এইবার বলবো এই বাইকের আরেকটা জিনিস, যেটা হইতেছে আগেরটার সাথে রিলেটেবল, মানে আপনার কন্ট্রোলিং আর কর্নারিং এর সাথে রিলেটেবল, সেটা হইতেছে আপনার হাইট। আপনি যদি 5 ফিট 5 এন্ড 5 ফিট 6 হন, তাহলে কিন্তু এই বাইকটা আপনি খুবই আরামসে রাইড করতে পারবেন, আপনার সমস্যা হবে না। যদি ধরেন যে আপনার হাইট 5'2", 5'3" বা 5'4" এর নিচে, সেক্ষেত্রে কিন্তু আপনার পা রাখতে সমস্যা হবে। ইভেন আপনি যদি জ্যামে পড়েন বা নিচে যদি গর্ত থাকে আপনার রাস্তায়, আপনি পা ফেলতে গিয়ে কিন্তু পড়ে যাবেন, ঠিক আছে। তো এই হইতেছে হাইটের ব্যাপারটা গেল। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হইতেছে সাসপেনশন। এর সাসপেনশনটা এভারেজ, এটা হইতেছে উঁচা নিচা ভাঙা চড়ার উপর দিয়ে মোটামুটি, মানে বলতে গেলে যে অল এভারেজ। এখন বাইকটা যেহেতু নতুন অবস্থার হিসাব করলে হইতেছে মোটামুটি সাসপেনশনের যথেষ্ট ভালো, কারণ আমি এর থেকে এর সাসপেনশন আউটপুটটা মোটামুটি ভালোই পাইতেছি। এখন আরো যত কিলো চলবে পরে, তখন কি আরো স্মুথ হবে।
তো এই গেল কতগুলা ভালো বিষয়। এখন আমি কিন্তু এটার খুব আহামরি প্রোজ দেই নাই, কেন জানেন? এখন আমি কিন্তু এই বাইকটা চালাইছি মাত্র অনলি 1700 কিলো। হ্যাঁ, তো এই 1700 কিলোর মধ্যে আপনি মানে আমার কাছ থেকে যদি আশা করেন যে আমি খুব এটার ফাটাফাটি তারিফ করবো, না ভাই, এই 1700 কিলোর মধ্যে আমার যা ভালো লাগছে আমি ঠিক আপনাদের তাই বলছি, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন ভাই এটা লুকস নিয়ে বললেন না কেন? লুকস নিয়ে আমি কেন বলি না জানেন? কারণ লুকস এক একজনের কাছে এক একটা ভালো লাগে। কেউর কাছে এটা লুকস ভালো লাগতে পারে, কেউর কাছে নাও লাগতে পারে। আমার কাছে পার্সোনালি এটা লুকস যথেষ্ট ভালো লাগে। এই হয়ে গেল আমার এই বাইকের ভালো দিক। এবার আমি আপনাদের বলবো এই বাইকের কয়েকটা খারাপ দিক। তো এর মধ্যে যে প্রথম জিনিসটা বলবো এর ভাইব্রেশন। তো ভাইব্রেশনের যে ব্যাপারটা, এটার মধ্যে থেকে এটার হ্যান্ডেলে অনেক ভাইব্রেট করে। এখন হয়তো বাইকটা নতুন এই কারণে হইতে পারে, বাট আমি জানি না, আমার কাছে ভাইব্রেশন ফিল হয়, আমার হাতে ভাইব্রেশন লাগে আমি যখন বাইকটা টান দিই। একদম খুব একেবারে গাড়ি কাঁপাকাঁপি করে ফেলায় না, বাট তারপরেও এই বাইকের হিসেবে এটার ভাইব্রেশন মোটামুটি আছে। ওকে, এবার বলি একটা এক্সেপশনাল এন্ড আনকমন একটা ব্যাপার, সেটা হইতেছে এই বাইকের ইঞ্জিন কিন্তু অনেক স্মুথ। এই বাইকটা টান দিলে আপনার যে স্মুথনেস এটা কিন্তু বোঝা যায়। কিন্তু মাঝে মধ্যে আমি একটা জিনিস পাইছি, সেটা হইতেছে হঠাৎ হঠাৎ কি হয়, এই বাইকটা থেকে একটা শব্দ হইতে থাকে। আর এই শব্দটা যেদিন হয় ওই দিন আমার বাইকটা একটু দ্রুত হিট হয়, আর আমার বাইকটা থেকে ওই শব্দটা আসতে থাকে। আর এটা যে কিসের শব্দ আমি জানি না, কিন্তু এটা সব সময় না, এটা হঠাৎ এই শব্দটা হয়। আদারওয়াইজ অন্য সময় এই জিনিসটা আমি পাই না। জাস্ট দেখা যেতেছে যে কোনো হঠাৎ করে এই জিনিসটা হইতেছে, আমি পাইলাম। তো এটা কি কারণে হয় এটা আমি জানি না। এটা হয়তো কোনো প্রবলেম অথবা কোনো প্রবলেম না, বাট আমি জানি না। যাই হোক, 3 নাম্বার যেটা বলবো, অনেকেই যেটা অভিযোগ করে সেটা হইতেছে এই বাইকের যে স্পিড। এখন এফজেড এজ ভার্সন 2 এই বাইকটার কথা বললে মানুষ যেই নেগেটিভ দিকটা এটা নিয়ে বলে সেটা হচ্ছে ভাই এটার মধ্যে নাকি টান নাই। অনেকে এটারে ঠেলা গাড়ি বলে, অনেকে এটার অটো রিক্সা বলে, মানে এক একজন এক একটা বলে। এখন ভাই এটা কারা বলে জানেন? যাদের কাজ হইতেছে বাইকের টোটাল মুচড়ানি, ঠিক আছে? তাদের জন্য এটার যে গতি এটা কম হইতে পারে, বাট আমার কাছে ভাই এটার গতি খারাপ না। আর আমি ভাই কমিউটিং করি প্লাস ফান রাইড করি। ভাই আপনি যদি স্মুথলি সুন্দর মতো রাইড করেন, মাঝে মধ্যে একটু স্পিড চান, মাঝে মধ্যে কমফোর্ট চান, মাঝে মধ্যে আরামে চালাইতে চান, আমি বলবো যে এই বাইকটা আপনার জন্য একদম একটা প্রপার একটা থিংস। কিন্তু আপনি যদি চান যে মনোটনের সাথে রেস করবেন, ইয়ার সাথে 4বির সাথে রেস করবেন, ওই রেস করে তাদের হারাইতে হবে, আপনার মনে করেন খাড়া টান দিতে হবে, ভাই এইসব আজাইরা জিনিসের চিন্তা যদি বাদ দিতে পারেন তাহলে ভাই এই বাইকটা নিতে পারেন। গতি নাই কেমনে ভাই? আপনি আর কি চান এটা থেকে? আপনি আর কি চাইতেছেন ভাই? যথেষ্ট আছে, যা আছে যথেষ্ট আছে। আচ্ছা যাই হোক, তারপরে যে বিষয়টা সেটা বলবো এটার চেইন। তো এই বাইকটা থেকে চেইনের একটা সাউন্ড হয়, আমি যেদিন চেইন লুপ করি সেদিন দেখা যেতেছে সাউন্ড কমে যায়, বাট আবার এর 1-2 দিন পরেই আবার সাউন্ড আসা শুরু করে। এখন কিন্তু এমন একটা সিজন যে সিজনে বৃষ্টি নাই, তো হইতে পারে যে বাহিরে প্রচুর ধুলাবালি খুব সহজে হইতেছে চেইনে আটকা যাইতেছে, এই কারণে অনেক শব্দ হইতেছে, হইতেও পারে। সো এই একটা বিষয় যেটা হইতেছে চেইন থেকে একটু নয়েজ আসে। তো এই গেল আরেকটা এই বাইকের নেগেটিভ সাইড। আমি এই বাইকে এই সমস্যাগুলো পাইতেছি। সো এমনও হইতে পারে যে আমার বাইকে এই সমস্যাগুলো আপাতত আসতেছে, সামনে গিয়ে রিজলভ হইতেও পারে, অথবা অন্য বাইকে শুরু থেকে এইগুলো কোনো সমস্যা নাই, থাকতেও পারে। আমি যা পাইছি তাই বলতেছি, ঠিক আছে? এইবার আমি আরেকটা নেগেটিভ দিক বলবো এই বাইকের, যেটা আমার না, যেটা আসলে সব বাইকেরই এইটা নাই। সেটা হইতেছে এর মিটারে টাইম শো হয় না আর গিয়ার শো হয় না। এখন নতুন নতুন যারা বাইকার তাদের ক্ষেত্রে তো এটা 100% একটা সমস্যা হবে, টাইম না হইলেও গিয়ারেরটা, কারণ তারা হইতেছে গিয়ারটা দেখে দেখে ফালানোর চেষ্টা করবে। আর আমি যেমন চালাইতেছি আমার গিয়ার দেখার প্রয়োজন পড়ে না, আমার একটা মাথার মধ্যে আন্দাজ হয়ে গেছে যে হ্যাঁ এত গিয়ারে চলতেছে, একটু কমানো লাগবে, একটু বাড়ানো লাগবে। তো এই হইতেছে প্রবলেম, যে এটার মধ্যে আপনি গিয়ারও দেখতে পারবেন না, টাইমও দেখতে পারবেন না। ওকে, সো এই ছিল আরেকটা কনস অফ দিস বাইক। সো নেক্সট যে বিষয়টা বলবো, যে এই বিষয়টা এই বাইকের নেগেটিভ, যদিও আপনি পরবর্তীতে এটা পজিটিভ করতে পারবেন, সেটা হইতেছে এই বাইকের লাইট খুবই কম, ঠিক আছে? আপনি এই যে ছোটখাটো রোড আছে না, এই রোডগুলোতে চালাবেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি এই রোডগুলোতে ওই লাইটে করতে পারবেন। কিন্তু যখন আপনি হাইওয়েতে উঠবেন, ঠিক আছে, হাইওয়েতে উঠার পরে দেখবেন যে আপনি আসলে কি অন্ধকারে গাড়ি চালাইতেছেন, বুঝছেন? তো এইগুলা ছিল এই বাইকের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। তো এইবার একদম লাস্টে এসে
আমি বলবো মাইলেজের কথা। এটার আমি প্রোসেও ফালাই নাই, কনসেও ফালাই নাই, মানে ভালোতেও ফালাই নাই, না খারাপেও ফালাই নাই। এখন এই বাইকটা অনেকে ভালো বলে, বা এই বাইকটা অনেকের কাছে বেশি সুপরিচিত বিকজ অফ ইটস মাইলেজ। অনেকে বলে এটা থেকে 45-46 প্লাস মাইলেজ সিটির ভিতরে, আর হাইওয়েতে গেলে 50-52 পাইতে পারে বা এরকম বলে। এখন বলি যে এই বাইকটা থেকে আমি মাইলেজ কত পাইছি। আমি হচ্ছে সিটির ভিতরে এই বাইকটা চালাইছি এবং আমি অ্যাকিউরেট মাইলেজের হিসাব করছি। আমি এটা থেকে সিটির ভিতরে মাইলেজ পাইছি 1 লিটারে 42 কিলো। তো 1 লিটারে 42 কিলো পাইছি, এটা আমার কাছে ঠিক আছে, ঠিক মানে ভালোই মনে হয়। কারণ 42 নতুন বাইক, কিন্তু এই কথাটা কোম্পানি থেকেও বলে, আবার অনেকেই বলে যে নতুন বাইকে মাইলেজ প্রথম অবস্থায় একটু কম থাকে। যত বাইকের কিলো বাড়ে, বাইকটা রানিং হয়, ইঞ্জিনটা একটু স্মুথ হবে, তখন বাইকের মাইলেজটা আর একটু বাড়বে। এই হইতেছে ব্যাপার। এখন এই মাইলেজ আপনার কাছে যথেষ্ট হইতেও পারে, বা আপনার কাছে এই মাইলেজ যথেষ্ট নাও হইতে পারে, আপনার আরো বেটার মাইলেজ দরকার হয়তো। তো এই হইতেছে মাইলেজের অবস্থা। আর এবার বলি বাইকের প্রাইসিংটা। আমি যখন কিনছি তখন এই বাইকের প্রাইস ছিল 2,35,000 টাকা, কিন্তু এখন এই বাইকের দাম বাড়ছে এবং সেটা হয়েছে 2,39,000 টাকা। সো মোটামুটি 4,000 টাকা কিন্তু এই বাইকে বেড়ে গেছে। ওকে গাইস, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাইড, চিল অ্যান্ড এনজয়।